أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আঞ্জুমানে রোজামিয়া নুরিয়াতুল মুজিব বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহৎ উদ্যোগে যৌথ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, এই ট্রাস্টের মহানগর প্রেসিডেন্ট, আহলে সুন্নাত জামাত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীর তরিকত রহমানুল্লাহ শরীয়ত, যৌথ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রবর্তী শহীদ আমাদের আল্লামা মাওলানা মুহাম্মদ আবুল কাসেম নবী মুহাম্মদুল্লাহ অন্যান্য ওলামা ইকরাম, সুধীমণ্ডলী, আলোচকবৃন্দ, মেহমানবর্গ, আজকের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রেডি রয়েছে এবং আরো অনেক আলোচক আছে, এই জন্য আমি সময় মোটে নেব না। আমার আজকের প্রোগ্রামটা ছিল ঢাকাতে, আমাদের ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, অভিষেক অনুষ্ঠান। আমি যখন আমার মহতরম মুফতি সাহেবের কাছ থেকে পাই, উনি দুবার আমাকে টেলিফোন করেছেন এবং একই সাথে উনি একটা প্রতিনিধি দল আমার কাছে পাঠিয়েছেন। আমি আমার ঢাকার অত্যন্ত ইম্পর্টেন্ট প্রোগ্রামকে বাদ দিয়ে আমি আজকের এই ওনাকে সম্মান জানাতে আজকের এই আন্দোলনের সাথে এবং আজকের এই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে আমি শুকরিয়া আদায় করছি। আসলে এখানে যৌথ এবং মাদক এগুলো যে অসামাজিক এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ, এটার সাথে কারো কোনো দ্বিমত নেই। এটার সাথে সমাজের সমস্ত শক্তি এই আন্দোলনের সাথে একমত, কিন্তু এই আন্দোলনটাকে এভাবে কেউ সামনে নিয়ে আসে নাই, যেভাবে আল্লামা নবী সাহেব সামনে নিয়ে এসেছেন। এটা একটা সামাজিক আন্দোলন এবং যে বিষয়গুলো সমাজে, যে কুসংস্কারগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এগুলোকে সমাজ থেকে উৎখাত করা এটা চ্যালেঞ্জের ব্যাপার, এটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি কথা না বাড়িয়ে বলবো যে হয়তো যারা পড়বে, এখানে যে 15টা প্রস্তাবলী আছে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, যে 15টা প্রস্তাব আছে, এই প্রস্তাবগুলোকে যদি আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারি, সর্বত্র এগুলোর মুভমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় এই আন্দোলন সফলতা দিয়ে অগ্রসর হয়ে যাবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মহতরম মুফতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে, এবং আমরা সবাই এই আন্দোলনের সাথে আছি এটা বলে এবং সামনে রেডি আছে, সময়ের দিকে আমি লক্ষ্য রেখে আমার একেবারেই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, সবাই একটু আমাদের প্রধান অতিথি মহোদয় একটু উপস্থিত হচ্ছে, সবাই একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ বাইরে হবেন না, সবাই সুশৃঙ্খলভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক আজম সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন অভিভাবক, আঞ্জুমানুল রসবিয়ানুল্লাহ ট্রাস্টের আরেকজন খন্ডার অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী সাহেবকে আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি মহোদয় ওনার বক্তব্যের পরে আমাদের আলোচনা সভা শেষ হবে। এরপর পরে আমরা সুন্দরভাবে রেডি করে আমরা লালদিঘি মসজিদে গিয়ে ইনশাআল্লাহ আসরের নামাজ আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজাবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই যৌতুক এবং মাদক বিরোধী সমাবেশের সম্মানিত
উদ্যোক্তা আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় হুজুর, আমার হুজুর আল্লামা আবুল কাসেম নূরী, মঞ্চ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত এবং নেতৃবৃন্দ, সমস্ত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আল্লামা কাসেম নূরী যৌতুক এবং মাদক নিয়ে প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন করছেন। আপনারা আন্দোলনের মধ্যে সবসময় সহযোগিতা করবেন, ভবিষ্যতে করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আমাদের ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আয়োজক উনি বক্তব্য দিতে না বললে কোনো সমস্যা নাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উল্কিশ্বর মোহাম্মদিয়া গাউসিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমদিন অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদের মুতাজিলুল আলী। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধ অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আল্লামা আবুল আসাদ জুবাইর হুজুর কেবলাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যৌতুক ও মাদক বিরোধী সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক এই 16তম মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আলোচক মণ্ডলী, মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহান বায়সে কওম মাকা আরওয়াহনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামের নূরানী দরবারে দরুদ ও সালাম। এরপর আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা প্রথম থেকে অনুষ্ঠানের একেবারে শুরু থেকে পর্যন্ত ধৈর্য ধারণ করে অবস্থান করতেছেন। কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান তশরিফ আনবেন, ওনার বক্তব্যের পরপরই বাকি কর্মসূচি আরম্ভ হবে। তো আমি আসলে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নূরী সাহেব মুতাজিলুল আলী, যিনি আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট এবং বহু দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। ওনার আহ্বানে এসেছি এবং উনি আমাকে ফোন করে বললেন যে আপনাকে এবার সংবর্ধনা দেওয়া হবে। আমরা প্রতিবার কয়েকজনকে সংবর্ধনা দিয়ে থাকি, তো সেই ধারাবাহিকতায় আপনাকে দেওয়া হবে। আমি বললাম আমার উপযুক্ত থাকি, আমাকে কেন সংবর্ধনা দেওয়া হবে? তখন তিনি আমাকে বলেন, আপনি নুরানি মাদ্রাসা করেছেন, এতগুলো সুন্নি নুরানি মাদ্রাসা, সুন্নি নুরানি বোর্ড করে এতগুলো সুন্নি নুরানি মাদ্রাসা করছেন, প্রায় 6,500-এর মতো সারা বাংলাদেশে এখন সুন্নি নুরানি মাদ্রাসা চলমান। তো আপনাকে সংবর্ধনা না দিয়ে কাকে দেব? এই ধরনের কথা বললেন। আসলে আপনারা জানেন ওনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, সেই চলো বলতে পারেন। আসলে আমার কাছে কোনো সেই যোগ্যতা নেই। আলহামদুলিল্লাহ আমি সুন্নি জনতার কাছে ঋণী, কারণ আমরা দেখলাম যে ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা সুন্নিয়তের উপর অটল রাখতে চাই, সঠিক দ্বীনি শিক্ষা দিতে চাই, তাহলে আমাদেরকে সুন্নি নুরানি প্রতিষ্ঠান করতে হবে। এই লক্ষ্যে আমরা সুন্নি নুরানি বোর্ড গঠন করি 2019 সালের শেষের দিকে। তো 2020 সালে মার্চ থেকে করোনা আরম্ভ হয়ে যায়। এখন আমরা বোর্ড সাপ্লাই দেই, ওনারা যদি পাঠ্য করেন তাহলে এটা আমাদের ব্যবসা হবে।
কিন্তু নুরানি খেদমত হবে না সুন্নি নুরানি। কারণ আমরা যারা এখানে ওলামা ইকরাম দেখতেছেন, কেউ কামিল ফাজল পড়াচ্ছেন, কেউ দাখিল আলেম পড়াচ্ছেন। দাখিল আলেম পড়ানো সহজ, কামিল ফাজল পড়ানো সহজ, কিন্তু প্রশিক্ষণ না থাকলে নুরানি পড়ানোটা কঠিন। এই কারণে নুরানির জন্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক লাগে। কারণ অল্প দিনের মধ্যে এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়া, অনেক কিছু তাদের নলেজে দেওয়া, এটা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের মাধ্যমে সম্ভব। কারণ এই 4 বছর 5 বছরের শিশু এরা যখন মাখরাজ মুখস্থ করবে, যেখানে মাদ্রাসা বোর্ডের মধ্যে আসলে 7 8 এর মধ্যে 9 এর মধ্যে 10 এর মধ্যে মাখরাজের বইগুলো দেওয়া হয়, তাজবিদের বইগুলো দেওয়া হয়। আর সেই জায়গায় আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণি যে আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে পাকের তালিম দাও। তাহলে কোরআনে পাকের তালিম দিতে গেলে সন্তানদেরকে শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করার উপযুক্ত হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে। তো উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হলে প্রথমে মাখরাজ মুখস্থ করতে হবে। কারণ আমার এই ঠোঁট এবং নাক থেকে শুরু করে কণ্ঠ, গলা, এটার নিচ পর্যন্ত 17টি স্থান থেকে আরবি 29টি হরফ বের হয়। এই আরবি 29 যে হরফ বের হয়, যেখান থেকে সেগুলো হচ্ছে মাখরাজ। এই কোন হরফ, কোন অক্ষর, কোন স্থান থেকে বের হয় সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের উচ্চারণের মধ্যে ভুল থাকবে, এটা স্বাভাবিক। তো আজকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা এই যে ক্লাস 4 বছরের, এটা প্লের মধ্যে 5 বছরের, এগুলো নার্সারিতে 6 বছরের শিশু, এরা ক্লাস 1-এ আস্তে আস্তে এদের মখরজ মুখস্থ হয়ে যাচ্ছে, তাজবিদ মুখস্থ হচ্ছে। পর্যায়ক্রমে 1টি 2টি নয়, 60টির মতো হাদিসে পাক অর্থ সহ তাদের মুখস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার 99 নাম, বড় বরকতমণ্ডিত নাম, আল আসমাউল হুসনা, এগুলো তারা সুরে 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 প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক থেকে মুখস্থ করে দিচ্ছে। এবং বিভিন্ন মশালা মশাইল, যেগুলো আপনি আশ্চর্য হবেন, এটা আমি দাখিলের শিক্ষাকে ছোট করার জন্য বলতেছি না, ওখানে কারিকুলাম যেরকম সেরকম আর কি। সেই হিসেবে আমাদের 6ষ্ঠ 7ম 8মের ছেলেরা এই মশালা মশালের মধ্যে যতটুকু পাণ্ডিত্য অর্জন করে, তার থেকে একটা সুন্নি নুরানি মাদ্রাসায় প্লে থেকে শুরু করে ক্লাস 3 পর্যন্ত আস্তে আস্তে তাদের দক্ষতা আরো বেড়ে যায়। কারণ এরা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের হাতে পড়ে এবং মশালা মশাইল শিখে, আদব কায়দা শিখে। আর সবথেকে বড় কথা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়বে, হাদিস শরীফ মুখস্থ করবে, সাথে সাথে শিষ্টাচার, আদব কায়দা, আমাদের ব্যবহার কিরকম হতে হবে, এগুলো আমরা প্রশিক্ষণের মধ্যে শিক্ষকদেরকে শিখাই। যে একটা প্লেট ছেলের সাথে তুই তুকারি তো দূরের কথা, তুমিও বলা যাবে না। এই ছোট্ট বাচ্চাকে আপনি করে কথা বলতে হবে, যার কারণে ছোট্ট বাচ্চা বড় হতে হতে আদবদার হবে। আজকে সামাজিক ভাবে, সরকারি ভাবে মাদকের বিরুদ্ধে কত আন্দোলন, আমাদের আলহাজ মাওলানা আবুল কাসেম নুরি সাহেব হুজুর মাদকের বিরুদ্ধে আজকে 16 বছর আন্দোলন করে আসতেছেন। তাহলে দেখেন, কিন্তু অনেক জায়গায় মাদক মুক্ত হচ্ছে, কিন্তু সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। কারণ এগুলো সরকার 0 টলারেন্স ঘোষণা করার পরও নির্মূল করা যাচ্ছে না। তো আমি প্রধান অতিথি মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথি মহোদয়ের আগমন আল্লামা নুরুল হুদার পক্ষ থেকে, রাসবিয়ান উলামা কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আমাদের চট্টগ্রাম বীর পুরুষ, চট্টগ্রামের একটি সন্তান জনাব ফারুক আজম বীর প্রতীক সাহেব, আমি মহোদয়কে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের শুকরিয়া আদায় করতেছি যে উনি আমাদেরকে এখানে সময় দিয়েছেন। আমি সংক্ষেপে, আমাদের প্রধান অতিথি মহোদয় উপদেষ্টা এখানে তশরিফ এনেছেন, তো আমি আপনাদেরকে সংক্ষেপে আমার কথা শেষ করতেছি। আমি আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুরের শুকরিয়া আদায় করতেছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আজকে 16 বছর ধরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এই আন্দোলন করে যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ। তো সাথে সাথে আজকে আমাকে যেহেতু এখানে বলার সুযোগ দিয়েছেন, যেহেতু আমাকে সম্বর্ধনা দেওয়ার কথা সুন্নি নুরানি বোর্ড প্রতিষ্ঠা করার কারণে, মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে, এই জন্য এই কথাগুলো বলতেছি। তা আপনাদের সামনে আরজ করবো, আপনারাও আপনাদের সমাজে গ্রামে গঞ্জে সুন্নি নুরানি মাদ্রাসা গড়ে তুলুন। আপনারা যদি সুন্নি নুরানি মাদ্রাসা গড়ে তোলেন, এটার জন্য সরকারি ভাবে বিশাল ভবনের বরাদ্দের প্রয়োজন নেই। এটা 4-5টি রুম হলে আপনি একটা সুন্নি নুরানি মাদ্রাসা করতে পারবেন। পাড়ায় পাড়ায় করেন, দেখবেন ভবিষ্যতে আমাদের বইগুলা আমরা এমন ভাবে লিখেছি, এই বইগুলো পড়তে পড়তে আপনাদের সন্তানেরা আদর্শবান হবে, সুন্নিয়তের উপর মজবুত হয়ে উঠবে। সাথে সাথে এরা ভবিষ্যতে সুন্নি আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এবং সাথে সাথে আশেখ রসুল হয়ে উঠবে এবং মা বাবার আদর্শবান সন্তান হয়ে উঠবে। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করবো, আপনার নুরানি মাদ্রাসা সুন্নি নুরানি মাদ্রাসা করেন এবং সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে যাদেরকে টিচার বানাবেন এদের থেকে আপনারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে পড়ালে আপনারা কামিয়াব হবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আজকে আবারও এই মুহূর্তে অনুষ্ঠান আমাকে সুযোগ দেওয়ার কারণে আমি শুকরিয়া আদায় করে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে পুরস্কার প্রদান করে দিচ্ছেন আঞ্জুমান রাজবিয়া নুরিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী সাহেব, রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান রাজীব সাহেব, মহাসচিব মাসুমুর রশিদ কাদের সাহেব এবং রুবাইত হোসেন সাহেব, আমাদের জাকারিয়া ভাই সহ আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে পুরস্কার প্রদান করে দিচ্ছেন। সবাই মাননীয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের আজকের গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধক অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বুনিয়াদী স্তরে সুন্নিয়ত ভিত্তিক শিক্ষা নিশ্চিতকরণে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ আল হাকিম সম্মাননা গ্রহণ করছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক সিনিয়র মুদারিস এবং সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হযরত আল্লামা আবুল হাসান মুহাম্মদ জুবাইর ইবনে মুতাজিলুল আলী হুজুরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সম্মাননা ক্রেস্ট প্রদান করে আমাদের আজকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা করছেন। সবাই মারহাবা বলুন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাশিমিয়া দরবার শরীফের শাহজাদা রশিদ, কাজী মাওলানা মোহাম্মদ আবুল ফরকান হাশিমি হুজুর, আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে অনেক অতিথিবৃন্দরা রয়েছেন, যেহেতু অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, সবাইকে সুযোগ দিতে না পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পর্যায়ে প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমান রাজবিয়া নুরিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় মহাসচিব, অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার, পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি হুজুরকে আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আবেদন করে যাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক মাদক সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার গুণীজন সংবর্ধনা অবহেলিত প্রিয় সভাপতি, বিশেষ করে আজকে আমরা যাকে ধন্য মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়কে পেয়ে আমরা আসলে আনন্দের কোন সীমা নেই এবং এই উপলক্ষে অসংখ্য অতিথিবৃন্দ, সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা
আমি প্রত্যেকের নামে নামে অ্যাড্রেসিং করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আসলে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বা আঞ্জুমানুল রাসবিয়া নুরিয়া ট্রাস্ট এর অঙ্গ সংগঠন রাসবিয়া নুরিয়া কমিটি এগুলো একটা অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন। আমি আজকে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 16 বছর ধরে এই বাংলাদেশে যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে আমি সংগ্রাম করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আমি যখন মসজিদে যেতাম জুমায়, অনেক বুড়ো বুড়া মানুষ কাগজ একটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কি চাচা আসসালামু আলাইকুম, কি জন্যে বলতে চোখের পানি ছেড়ে দিল। হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত, সবাই টাকা চাই, এত চাই, আমি গরিব মানুষ কোথেকে দেব, আপনি একটু মুসল্লিদেরকে বললে আমাকে একটু হেল্প করবেন। আবার যে কি মহিলা আমাদের খারাপ বয়স্ক মায়ের বয়স্ক অনেক মহিলা একই অবস্থা। আসলে এগুলো আমাকে এমন আঘাত করেছে এটা বলার মতো না। আপনারা জানেন আমার ডেলি 2-3টা প্রোগ্রাম থাকে, কোথাও আমি খানা খাই না। রাতে প্রায় 3-4টার দিকে বাসায় এসে কোনো সময় ফজরের আগে, কোনো সময় ফজরের নামাজের পরে কিছুকে নামাজ পড়ে যখন ঘুমাতে যাই, এই চিত্রগুলো আমার চোখের উপর আসে। আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমি শুরু করব মাহফিলের মধ্যে যৌতুকের বিরুদ্ধে আলোচনা, মাদকের বিরুদ্ধে আলোচনা। এক পর্যায়ে লালদিঘি ময়দান, জমিয়তুল ফালাহ প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট প্রেস ক্লাব, বাংলাদেশে কোনো জায়গা আমি রাখিনি। জাতিকে সচেতন করার জন্য দুঃখনীয় বড় বিষয়, 16টা বছর ধরে এই কাজটা কিন্তু আমার নয়। এই কাজটা হলো বাংলাদেশের যারা মন্ত্রী মিনিস্টার, যারা এমপি, যারা সরকারি দায়িত্বে আছেন, এগুলো তাদের কাজ। আমার মানবতা আমাকে বাধ্য করছে, আমি বিরাট এর দায়িত্ব নিয়ে মাহফিলে আমি ছেলেদেরকে বোঝাতে, সমাজকে বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। শুধু বাংলাদেশে নয়, দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি সবাইকে আমি বলেছি যে আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত। আমি প্রয়োজনে রিক্সার জন্য উপার্জন করব, আমি প্রয়োজনে চারা গাড়ির জন্য উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না, যৌতুক সময়ে কমপ্লিট ভিক্ষা চাইব। গত কোরবানির আগের কোরবানিতে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম। দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা সেরে দুবাই হারানে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম হাটাজারি একটা এলাকা একজন মেয়ে বিবাহ দিয়েছে। বেশি দিন হয় নাই, কোরবানির সময় মেয়ে বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। গরু না পাঠিয়ে সেখন কেন ছাগল পাঠালো? এর জালের পছন্দ স্বামী এই মেয়েটাকে মারতে সামনে ফেলছে, আর আমরা সবাই চুপচাপ বসে আছি। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কত মন্ত্রী মিনিস্টারকে প্রধান অতিথি করে লালদিঘির পারে এনেছি, জমিয়তুল ফালাহ মাঠে এনেছি, প্রেস ক্লাবে এনেছি, জাতীয় প্রেস ক্লাবে এনেছি, সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায় এনেছি। আমি একজন মোল্লা মানুষ, আমি কোন রাজনৈতিক কোন ব্যক্তি নই। আমি এদেরকে এনেছি কারণ আমার যে দাবি দাওয়াগুলো আছে, আমি তো সাংসদ নই, দাবিগুলো সংসদে পৌঁছাতে গেলে সাংসদ লাগবে। এই জন্য এদেরকে এটি বুঝিয়েছি, কারণ আমি এটা আমাদের যৌতুক বিরোধী বাংলাদেশে যথেষ্ট আইন আছে, কিন্তু যৌতুক বিরোধী আইন প্রয়োগ করলেও আপনি 10-20 বছর জেল দিলেও যৌতুক বন্ধ হবে না। কারণ আমাদের দেশের
দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি আরবস্থানে ঘুরে ঘুরে তথ্য নিয়েছি, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরেজ ফান্ড গঠন করে প্রত্যেক আরবি দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মহারণা করুক নগদ যেন পেমেন্ট করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। সেই ঠিক তেমনিভাবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে আমি বারবার দাবি জানিয়ে আসছি। এই দাবিগুলো এখানে লেখা আছে, প্রায় 13টা দাবি। এই 13টা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। এই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা। আজকের সমাবেশ প্রধান অতিথি মহোদয়, আমরা সবাই দৃষ্টি এখন আপনার দিকে। আপনি চাইলে একটা সংসদের মধ্যে একটা ভূমিকা রাখতে পারেন। আপনার যদি একটা ভূমিকা রাখেন, এই রাষ্ট্রীয় কমিটির আন্দোলনের কথা তুলে ধরেন, জাতি আপনাকে কেন পর্যন্ত ভুলবে না। ইতিহাসে আপনার নাম স্মরণ করে লেখা হয়ে থাকবে। পাশাপাশি মাদক, আমি একটা কথা বলে আপনার আশ্চর্য হয়ে যাবে। অতএব আমি আর কথা বাড়াচ্ছি না। এই যে ঐশী নামক যে মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করলো, পত্রিকায় দেখলাম এটা নিশা করে আমাদের জামায়াতের পাশে ক্ষতি করার একজন লজিং মাস্টার, মাত্র 21 বছরের ছেলে, লজিং মাস্টার ওয়াইফ, ছেলে মেয়ে 3 জনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই ছেলেটা নিশা করে। এই মুহূর্তের মধ্যে আমার আশ্চর্য লাগে, এই বাংলা হয়ে সবচেয়ে বড় মারাত্মক চট্টগ্রাম হয়ে, চট্টগ্রাম কি এটা মাদকের রোড হতে পারে? এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, মোহাম্মদ থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। ইসলামাবাদ এটা মাদকের রোড হতে পারে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ, বিডিআর, নেভি, আর্মি, এতগুলো প্রশাসন থাকতে মাদকগুলো আমাদের এই দেশের মধ্যে আসতে পারে কিভাবে? জাতি বাঁচান, সমাজকে বাঁচানোর জন্য আহ্বান জানিয়ে আজকে সুন্দর এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় সহ মূল্যবান সময় ব্যয় করার কারণে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আর এখানে অনেক সম্মানী মানুষ, এক এক মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আরবি প্রভাষক, আমি অনেক বাইরের ক্ষেত্রে তরিকত সহ অনেকে বক্তব্য দিতে সময় দিতে না পারায় আমি সবার কাছে খুবই দুঃখ প্রকাশ করছি। এতক্ষণ সময় দেওয়ার কারণে আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মুজাহিদুল মিল্লাত আলহাজ মাওলানা জালালউদ্দিন জুবাইর সাহেব কিবলা, ওনার ছিল ঢাকাতে। উনি আমি ফোন করার কারণে উনি একটা মিস করে উনি সাহেব 2 বার ফোন করছে আমার এখানে আসতে হবে, উনি মিস করে এখানে আসছেন। এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর বিশেষ করে আবুল হাসান মোহাম্মদ জুবাইর সাহেব কিবলা, উনি যদিও আমার সম্বন্ধী আমাদের আছে, কিন্তু উনি সুন্নিয়তের জন্য যে কোরবানি দিয়েছেন, উনি যে আজকে সুন্নি নুরানি গ্রুপ গঠন করে একটা আমাদের সুন্নিয়তের শূন্যতা উনি পূর্ণ করেছেন। এই জন্য আমরা তাকে আজীবন আমরা জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি। সবাই অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়ে আমার আসসালামু আলাইকুম। সম্মানিত আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নুরি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অনেক খ্যাতিমান আলেম উলামা কেরাম, আমি এখানে প্রধান অতিথি হতে আসি নাই, আপনাদের কণ্ঠ মিলাতে আসছি। আমার অন্য প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমাকে যখন বলা হয়েছে এখানে মাদক এবং যৌতুকের বিরুদ্ধে
সংগ্রামের কথা আপনাদের আমি যখন শুনতে পেয়েছি এটাকে আমি কর্তব্য মনে করেছি। এটা অন্তর থেকে দীর্ঘকাল ধরে লালন করে আসছি যে সমাজের এই অভিশাপ দূর করার জন্য সমাজের অভ্যন্তর থেকে কেন সংগ্রাম আমরা শুরু করছি না। দীর্ঘ সময় ধরে এই নিরিখে কাজ করার আমার একটা ভাবনা ছিল, কিন্তু উপযুক্ত হয়তো সংগঠন গড়ে তোলা সম্ভব হয়নি। এখনো আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছি, এটা কোনো নির্বাচিত সরকার নয়। আগামীতে নির্বাচিত সরকার আসবে, আপনাদের এই সোচ্চার কণ্ঠ আগামীতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাতে প্রতিফলিত হয়, আমার আকুল ইচ্ছা যে সেটার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছে সেখানে আমরা কাজ করব। এবং আপনারাও এই সোচ্চার কণ্ঠে এই বিষয়গুলা, আরো যে সমস্ত বিষয়গুলি সমাজের অসঙ্গতিগুলা এখানে আপনারা তুলে আসছেন, নৈতিক কর্তব্য জ্ঞান করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে উঠে দাঁড়াবেন। আমাদের দরিদ্র মুসলমান সমাজ নিপীড়িত, নির্যাতিত, নানান ভাবেই নিপীড়িত। এখানে নানা রকমের উপসর্গ আমরা অন্যান্য ধর্মের কাছ থেকে আমরা পেয়েছি, যেগুলো আমরা ইনহেরিট করছি এবং দীর্ঘকাল ধরে এর কষাঘাত আমাদের এই নিপীড়িত দরিদ্র জনগণ ভোগ করছে। ধনীদের মধ্যে এক ধরনের আস্ফালন আছে, এক ধরনের অশ্লীলতা তাদেরকে তাড়িত করছে, তাদের বিয়ে শাদী ইত্যাদিতে অনেকটা বোম্বে অনুষ্ঠানে, সিনেমার অনুসরণে এই সমস্তগুলো আয়োজন হয়ে থাকে। সেই সমস্ত জায়গায়ও আমরা দেখি নানা রকমের সমাজের বিখ্যাত ব্যক্তিরা যান, ধর্মীয় ব্যক্তিরাও যান, কিন্তু কোনো সময় সোচ্চার কণ্ঠে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে প্রতিরোধের কথা বলেন। এখানে নজরুল সাহেব দীর্ঘ 16 বছর ধরে একান্ত ওনার বক্তব্যের মধ্যেই অনুভব করা গেছে যে এর মধ্যে ওনার অনাবিল একটা কমিটমেন্ট এটার সাথে যুক্ত আছে, যাতে এই দুরাচার আমাদের সমাজ থেকে যেন দূর হয়ে যায়, নিপীড়িত মানুষেরা যেন ছেড়ে বাসে। আমরা এখানে সব আমাদের সুনিয়াদের বিশিষ্ট আলেম সমাজ এখানে আছেন, যারা দীর্ঘকাল ধরে আমাদেরকে নবীর তরিকা এবং ধর্মের এই আল্লাহ নবীর যে নৈতিক ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে আল্লাহ নবীর যে সমস্ত নির্দেশাবলী আছে সেগুলি নিয়ে ওনারা নিত্য ওয়াজ নসিহত করেন। এই মাদককে এখানে অ্যাড্রেস করা হয়েছে, এই ধরনের একটা অপকর্ম, দুষ্কর্ম সেই সময় আরবীয় সমাজেও প্রচলন ছিল। এই সমস্ত এর বিরুদ্ধে আপসহীন সংগ্রাম আল্লাহ নবীর বিভিন্ন মাত্রায় আপনাদের কাছে সুপ্রতিবাদ। আর এই নিরিখে যদি আমাদের আপনাদের স্বশখণ্ডের মধ্যে ওয়াজ নসিহত ইত্যাদির মধ্যে আরো সোচ্চার কণ্ঠে যদি এই বাস্তব ভিত্তিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনারা সোচ্চার হন, মানুষকে সচেতন করেন, তাহলে হয়তো অনেক রকমের প্রতিকার সমাজের ভিতর থেকে আসবে। দীর্ঘকাল ধরে আমাদের এই সমাজ বাংলাদেশের রাজনীতি এক অবরুদ্ধ অবস্থার ভিতরে ছিল। এখানে মানুষের অধিকার বঞ্চনা করা হয়েছে, মানুষ অধিকার বঞ্চিত হচ্ছিল। এখন আমরা একটা সুপরিসর স্থান করেছি ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে। এই সুযোগটা আমাদের এসছে, এখন সোচ্চার করতে বলতে পারেন। সরকারও একদায়ী মাদ্রাসা ইত্যাদি জাতীয়করণ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অতি সম্প্রতি। আপনাদেরই আন্দোলনের প্রেক্ষাপটে এই বিষয়টি এসেছে। যেগুলি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সেইগুলির প্রতি দৃষ্টি দিতে আমরা সর্বক্ষণ সচেষ্ট আছি। তবে আমাদের উপরে আরো অনেক গুরু দায়িত্ব আছে। দেশকে একটা সুন্দর, সাবলীল এবং গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণীয় একটা নির্বাচন অনুষ্ঠান করা। এই নির্বাচনের ক্ষেত্রেও এই দাবিগুলো প্রধান হয়ে আসতে পারে। যারা মাদক ধারণ করবে, যারা মাদক পোষণ করবে, তাদেরকে ভোট যেন না দেয় মানুষ। যারা এই মাদকের বিষয়ে, যৌতুকের বিষয়ে যারা সোচ্চার নয়, যাদের কোনো সুস্পষ্ট ভূমিকা নাই, সেই সমস্ত ব্যক্তিরা যেন নির্বাচিত হয়ে আসতে পারে।
সেই সমস্ত উদ্যোগগুলো আপনারা গ্রহণ করবেন। আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমাদের উপরে অনেক বড় দায়িত্ব আছে, আমরা পরিশ্রম করছি, অনেক বেশি পরিশ্রম করছি। চট্টগ্রামের জলবদ্ধতা নিয়ে সরকার অনেক বেশি এই কারণে 4টা উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে এই বিষয়ে করণীয় করার জন্য। দীর্ঘ সময় ধরে আমাদের এখানকার যে প্রতিষ্ঠানগুলো সেগুলি পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত ছিল, এই ওর দোষ এ ওর দোষ এ ওর দোষ ইত্যাদি দিত। এখন এগুলি আমরা মোটামুটি একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে এসেছি, সবাই মিলে যৌথভাবে কাজ করছে। আশা করছি আগামী বর্ষায় আমরা কিছু সুফল, দৃশ্যমান সুফল আমরা এক্ষেত্রে পাবো। এক্ষেত্রে কাজ করতে আসছি। ও আপনারা যে মিশন নিয়ে এখানে সুসংগঠিত আছেন, কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে আশা করছি যে আগামীতে যেই সুপরিশীলিত মত সমাজের মধ্যে আসতে যাচ্ছে আগামী দিনে, সেক্ষেত্রে আপনারা যেন অগ্রগামী হিসেবে থাকতে পারেন। আপনাদের সেই সুদিনের আহ্বান জানাচ্ছি। আপনাদের বলিষ্ঠ ভূমিকা সমাজকে উত্তরোত্তর কল্যাণ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। নৈতিকতার একটা সুস্পষ্ট বিন্যাস আমাদের সমাজ জুড়ে প্রতিভাত হবে। নিহত সাধারণ মানুষকে সামনে নিয়ে কথা বলেন, সাধারণ মানুষের জীবন মান নিয়ে কথা বলেন। এক্ষেত্রে আমরা বারবার বলি যে পরিবারের নৈতিকতার ফলনগুলো হচ্ছে দিকভ্রান্ত তরুণ সমাজ, তারা মাদকে আশ্রয় নিচ্ছে। এক্ষেত্রে মাদকের সহজলভ্যতাও একটা বড় কারণ। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা মাদক অধিদপ্তরকে সশস্ত্র করা হয়েছে ইদানিং। এর আগে তাদের কাছে এই সশস্ত্র রেড ইত্যাদির ক্ষমতা ছিল না, সেটা নতুন করে হয়েছে। এখন মাদক দ্রব্য অধিদপ্তর যে কোনো জায়গায় তারা স্বয়ং সম্পূর্ণভাবে রেড দিতে পারে, এটার জন্য কোনো পুলিশি আয়োজনের প্রয়োজন পড়ে না। ফলে ধীরে ধীরে আমরা এই বিষয়গুলোকে অনুধাবন করছি। দীর্ঘ একটা ব্যবস্থায় আমরা রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পালতে হচ্ছে। তারা বিপর্যস্ত মুসলিম, তাদেরকে তো আমরা এইভাবে রাখতে পারি না। আমাদের এখানে আসছে সরকার নানান আয়োজনে তাদের দেখছে, কিন্তু তাদের সাথে সাথে অনেক এই মাদকাসক্তিও আমাদের এখানে ব্যাপকভাবে আসছে। ইদানিং যে মাদকের বহুল যে চোরাচালান ইত্যাদির সাথে এদের একটা বড় অংশ জড়িত আছে। সরকার চেষ্টা করছে যে সরকারের মেকানিজম যেগুলি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলি আছে, সেগুলি দিয়ে এইটাকে নিবৃত্ত করা। দেশের প্রচলিত আইনে যতটুকু সম্ভব মাদক আসক্তদের জন্য সব উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। আশা করছি আমাদের সবার যৌথ উদ্যোগে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুরাচার থেকে, এই দুরবস্থা থেকে, মাদকাসক্তির এই ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা অর্জন করতে পারবো। আজকে আমাকে এখানে ভাই হিসেবে অংশগ্রহণ করার জন্য, প্রধান অতিথি নয়, ভাই হিসেবে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা পোষণ করছি। আপনাদের এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করছি এবং এর চূড়ান্ত সফলতা আশা করছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। দূরে দূরে মাসুম ভাইয়ের সাথে একটু কথা বলা আছে।
সামনে গাইজন কেনা না তো মেলে মারা নাকি